ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সমগ্র বাংলা তথা বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীন হওয়ার ক্ষেত্রে তার অসামান্য অবদান আমাদের কারোরই ভোলার নয়। তিনি দেশের জন্য যা করে গেছেন তা হয়তো অনেক রাজনৈতিক নেতারাও করেননি জীবনে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে। তার বাবার নাম ছিল শ্রী জানকীনাথ বসু, যিনি কিনা সেই সময়ের কটক শহরের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, এবং মা ছিলেন শ্রীমতী প্রভাবতী দেবী। আপনি কি জানেন তিনি কিন্তু ছিলেন তার বাবা মায়ের 14 সন্তানের মধ্যে 9মতম সন্তান। তার মেজদা ছিলেন শরৎচন্দ্র বসু, যিনি তাকে খুবই ভালোবাসতেন, এবং ছোট্ট নেতাজিও খুব কাছের মানুষ ছিলেন তিনি। নেতাজির মধ্যে এই দেশপ্রেম ব্যাপারটা জাগে তার বাবার হাত ধরেই। যদিও তার বাবা একজন ব্রিটিশ শাসিত সরকারি অফিসে কর্মরত ছিলেন, তবুও তিনি তৎকালীন কংগ্রেসের সমস্ত অধিবেশনে যোগদান করতেন এবং সাধারণ মানুষের খুব সেবা করতেন। তিনি স্বদেশী এবং জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষপাতী ছিলেন। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র পড়াশোনার বিষয়ে ভীষণ মনোযোগী ছিলেন, আর তার প্রাথমিক শিক্ষা শুরু হয় কটকের এক প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুল থেকে। এরপর 1909 সালে তিনি সেখান থেকে ভর্তি হন কটকের রাভেনশো কলেজিয়েট স্কুলে। স্কুলে পড়ার সময় তিনি সেই স্কুলের প্রিন্সিপাল বেনিবধাব দাসের ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাবিত হন, এবং তারই সহযোগিতায় ছোট্ট সুভাষ স্বামী বিবেকানন্দের বই পড়তে আগ্রহী হয়ে পড়েন। সুভাষচন্দ্র বোস অবশ্য পরবর্তীকালে তার লেখায় এটা উল্লেখ করেছিলেন যে স্বামী বিবেকানন্দের বাণী এবং লেখা বই তাকে একজন স্বাধীনতা সংগ্রামীতে পরিণত করেছিল। স্বামীজির লেখা বই পড়েই তিনি তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। 1911 সাল যখন নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতায় প্রথম স্থান অধিকার করেন, এরপর তিনি 1911 সালে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সিতে। কিন্তু সেখানে শিক্ষক ও ছাত্রদের মধ্যে ভারত বিরোধী মত পার্থক্যের মধ্যে ভীষণ সংঘাত শুরু হয়। সেই সংঘাতে যেহেতু সুভাষচন্দ্র ভারতীয় ছাত্রদের পক্ষে ছিলেন, তাই তাকে 1 বছরের জন্য কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং পরীক্ষা দেওয়ারও অনুমতি দেওয়া হয় না। তারপর 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনের সম্মানিক সহ বিএ পরীক্ষায় পাশ করেন তিনি। কলকাতায় পড়াশোনা শেষ করে সুভাষচন্দ্র বসু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিজ উইলিয়াম কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। সেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি হওয়ার জন্য সেই নিয়োগও প্রত্যাখ্যান করেন। চাকরি প্রত্যাখ্যান করার পর তিনি আবার ইংল্যান্ড ছেড়ে ভারতে চলে আসেন এবং এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই দলে ঢোকার পর তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতকে যেভাবেই হোক ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করে তোলা। 13 এপ্রিল 1919 যখন অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও দমনমূলক রাওলাট আইন সমস্ত ভারতীয় জাতীয়বাদীদের বিক্ষুব্ধ করে তোলে। এরূপ বিশৃঙ্খলার পর নেতাজি স্বরাজ নামক একটি খবরের কাগজের হয়ে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। এরপর চিত্তরঞ্জন দাস 1924 সালে যখন কলকাতা পৌর সংস্থার মেয়র হন, সেই সময় সুভাষচন্দ্র বসু তার অধীনে কাজ করতেন। চিত্তরঞ্জন দাসই ছিলেন তার রাজনৈতিক গুরু, কারণ তার কাছে থেকেই সুভাষচন্দ্রের রাজনীতিতে হাতেখড়ি হয়। তার ঠিক পরের বছর অর্থাৎ 1925 সালে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। সেখানে থাকাকালীন তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। জানা যায় তিনি তার 20 বছরের রাজনৈতিক জীবনে প্রায় 11 বার গ্রেপ্তার হন ব্রিটিশদের হাতে। সুভাষচন্দ্র বোসের হৃদয় জাতীয়তাবাদের ধারায় ভরা ছিল। তার স্বাধীনতা সংগ্রামের জন্য তার ভিতর জাতীয়তাবাদী মনোভাব ব্রিটিশদের কাছে খুব ভালো খবর ছিল না, তাই তারা প্রত্যেকে সুভাষচন্দ্রের প্রতি সর্বদা সতর্ক থাকতেন। 1930 সাল যখন সুভাষকে সমগ্র ইউরোপ থেকে নির্বাসিত করা হয়, কিন্তু তবুও তিনি বাকি অন্যান্য দেশে থেকে নিজের দেশকে স্বাধীন করার কাজে তখনও লিপ্ত থাকেন। পরে তিনি একবার নিজের দেশেও ফিরেছিলেন শুধুমাত্র তার বাবার শেষক্রিয়া সম্পন্ন করার জন্য। তারপর আবার তিনি আত্মগোপন করেন। তারপর 1938 সালে তিনি ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, আর 1939 সালে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু এই নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীজির বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, না হলে কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করবে। এইসব নানা কারণে তিনি অবশেষে নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক
নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আর সেই যুদ্ধে ভারতীয় সেনারা ব্রিটিশদের পক্ষে যুদ্ধে যোগ দেয়। ভারতবর্ষের এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে সুভাষচন্দ্র বসু ভীষণভাবে ব্যথিত হন। তিনি সেই সময় গৃহবন্দী ছিলেন, কিন্তু মনে মনে তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নেন দেশ ত্যাগ করার। অবশেষে তার দলের একজন সদস্যকে নিয়ে তিনি আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে তিনি প্রথমে বার্লিনে ভারতীয় মুক্ত কেন্দ্র গড়ে তোলেন, আর তারপর ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মান নেতা অ্যাডলফ হিটলারের সাহায্য চান। কিন্তু ভারতের স্বাধীনতার ক্ষেত্রে সাহায্যের ব্যাপারে অ্যাডলফ হিটলারের কোনো ইচ্ছা না থাকায় তিনি তা বুঝতে পেরে খুব দুঃখ পান। এরপর 1943 সালে তিনি অবশেষে জার্মানি ত্যাগ করেন এবং একটি সাবমেরিনে চেপে পৌঁছে যান জাপানে হিদেকি তোজোর সাহায্যের আশায়। সেই সময় জাপানে রাসবিহারী বসু গড়ে তুলেছিলেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তিনি সেই বাহিনীর দায়িত্ব তুলে দেন। নারী পুরুষ মিলিয়ে এই বাহিনীতে মোট সৈন্য সংখ্যা ছিল প্রায় 85,000-এর মতো। পরে অবশ্য এই বাহিনীর নাম বদলে আজাদ হিন্দু করে দেওয়া হয়। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর তার সৈন্যবাহিনীর হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে সেখানে যোগ দেবে, কিন্তু তা একদমই হয়নি, কারণ খুব সংখ্যক ভারতীয় সেনা সেই হামলার পর তার বাহিনীতে যোগ দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন জাপান আত্মসমর্পণ করে আমেরিকার কাছে, তখন সেই সাথে তার জাতীয় সেনাবাহিনীও আত্মসমর্পণ করে নেয়। জাপানের এই ঘোরতর দুর্দশার পর নেতাজি 18 আগস্ট 1945 সালে জাপানের তাইহুকু বিমানবন্দর থেকে প্লেনে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন এবং সেই সাথে মারা যান। যদিও তার এই মৃত্যুর সত্যতা সম্পর্কে আজও মানুষ অজানা। কেউ ঠিকভাবে জানেন না যে সেই দিনটির পর নেতাজির কী হলো। অনেক বিশেষজ্ঞরা মনে করেন এই ঘটনা একদম ভুয়া। নেতাজির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উঁচুতলার কিছু ভারতীয় নেতারা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন নৃশংসভাবে। যদিও এই তথ্যের পিছনে কতটা সত্যতা আছে তাও আমাদের কাছে এক রহস্যের সমান, কিন্তু নেতাজি যা করে গেছেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য তা আমরা কখনোই ভুলতে পারবো না। তার অবদান প্রত্যেকটা ভারতবাসী চিরকাল মনে রাখবে। তিনি সর্বদা আমাদের মধ্যে অমর হয়ে আছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অমর হয়ে থাকবেন।